হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা গ্রুপ 16 অক্সাইড নিয়ে আলোচনা করব। গ্রুপ 16 অক্সাইড কত রকমের হয় এবং তাদের গঠন, আর তার মধ্যে SO2 এবং SO3 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড, এই দুটো অক্সাইডের আমরা একটু তুলনামূলক আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। গ্রুপ 16 এলিমেন্টের অক্সাইড। তো অক্সিজেনের অক্সাইড বলতে সেরকম কিছুই আমরা জানি না, তো এর ক্ষেত্রে অক্সাইড কিছু নেই। সালফারের যদি বলা হয়, সালফারের অক্সাইড বলতে খুব কমন অক্সাইড হচ্ছে SO2 এবং SO3, এবং এর পরবর্তী সেলেনিয়াম, টেলুরিয়াম যারা রয়েছে তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা অক্সাইডগুলোর ফর্মুলা দেখে থাকি। ঠিক যেভাবে সালফারের ক্ষেত্রে আমরা দেখছি একই রকমভাবে। ওকে, তো এবার আমরা সালফারের যে অক্সাইডগুলো রয়েছে, সেই দুটো অক্সাইড নিয়ে একটু আলোচনা করব। সালফারের ক্ষেত্রে আরো এক রকমের অক্সাইড পাওয়া যায়, তবে সেটা খুব রেয়ার পাওয়া যায়। সেটা হলো সালফার হেপ্টা অক্সাইড। সালফার হেপ্টা অক্সাইড বা H2O7। এখন আমরা দেখব যে এদের প্রত্যেকের গঠন কিরকম আর এদের ভৌত অবস্থা কিরকম ভাবে এদেরকে পাওয়া যায়, অর্থাৎ ভৌত অবস্থা কিরকম। তো প্রথমে হচ্ছে SO2। SO2 এর গঠন যদি তোমরা দেখো, তাহলে VCPR তত্ত্ব অনুযায়ী সালফার ডাইঅক্সাইডের গঠন এই রকম, যেখানে সালফার পরমাণু হচ্ছে sp2 হাইব্রিড, এবং এই অণুগুলো একক অবস্থায় থাকে, অর্থাৎ exists as monomer। সেই কারণে SO2 হচ্ছে গ্যাস at normal temperature। ঠিক আছে। এবারে সলিড অবস্থায় কিরকম থাকে? সলিড অবস্থাতেও SO2 একক হিসাবেই থাকে। in solid phase this will also exists as monomer molecule, which is associated with van der Waals force। অর্থাৎ সালফার ডাই অক্সাইড যারা রয়েছে, সালফার ডাই অক্সাইড অণুগুলো তো এই রকম পোলার মলিকিউল সালফার ডাই অক্সাইড। তো এই পোলার মলিকিউলগুলোর মধ্যে পারস্পরিক এরকম একটা আকর্ষণী প্রভাব কাজ করে, যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলি। বা দেখতেই পাচ্ছ, দুটো পোলার মলিকিউলের মধ্যে যে আকর্ষণী প্রভাব কাজ করে সেটাকে আমরা কি বলে থাকি? ডাইপোল ইন্টারঅ্যাকশন বলে থাকি। তো তার ফলে অনেকগুলো SO2 মলিকিউল পরস্পরের সঙ্গে এইভাবে সংযোজিত হয়ে সলিড অবস্থায় এক্সিস্ট করে। এবং SO2 এর এক্সাম্পল তোমরা সলিড হিসাবে পড়েছো, যেইগুলোকে বলা হয় কোভ্যালেন্ট সলিড। তোমরা সলিড স্টেট চ্যাপ্টারে এইগুলো পড়েছো, কোভ্যালেন্ট সলিড। তো তার একটা এক্সাম্পল হচ্ছে সলিড SO2।
যেখানে SO2 অণুগুলো পরস্পরের সঙ্গে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে আকৃষ্ট হয়ে, ভ্যান ডার ওয়ালস ফোর্স কোন রকম, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে পরস্পর সংযোজিত হয়ে একটা সলিড যৌগ তৈরি করে বা সলিড অবস্থার সৃষ্টি করে, যেটাকে আমরা কোভ্যালেন্ট সলিড বলি, কারণ SO2 মলিকিউলগুলো সব কোভ্যালেন্ট। এবার এই যে আলোচনাটা আমি এখানে করলাম, এখান থেকে বেশ কিছু বিষয় উঠে আসছে যেগুলো আমাদেরকে এবার দেখতে হবে। কি কি বিষয়? SO2, এইখানে যে সালফার পরমাণুটা sp2 হাইব্রিড, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত, এইটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত, এই যে SO2 মলিকিউলটা, এইটা পোলার কেন, হয় পোলার, একটু জানতে হবে। এবং তার সাথে আরও অন্যান্য কিছু বৈশিষ্ট্য আছে কি না, বৈশিষ্ট্য বলতে এইখানে আমি যে গঠনটা এঁকেছি, এই গঠনটায় এইরকম দুটো অক্সিজেন তারা দুটো পাই বন্ড কেন করলো, আর পাই বন্ড যদি করে, এই পাই বন্ডগুলো কীরকম পাই বন্ড, মানে সালফারের পি অরবিটালের সঙ্গে অক্সিজেনের পি অরবিটালের পাই বন্ড, নাকি সালফারের অন্য কোনো অরবিটাল বলতে সালফারের আমরা জানি 3s 3p হচ্ছে ভ্যালেন্স অরবিটাল, এবং তার পরের যে অরবিটাল সেটা হলো 3d। তো সেই ডি এর সঙ্গে অক্সিজেনের পি অরবিটালের পাই বন্ডিং, কোন ধরনের পাই বন্ডিং আছে, সেইটা এবার আমাদেরকে এখানে একটু জানতে হবে। তাহলে দেখা যাক কি কি বিষয় আছে। সালফারের যদি আমরা ভ্যালেন্স শেলের কনফিগারেশনটা লিখি, কারণ ভ্যালেন্স শেলটা ব্যবহার করে সালফার অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করছে, সেই কারণে ভ্যালেন্স শেলটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। 3s 3p এবং তার পরবর্তী যে অরবিটাল সেটাও আমরা এখানে এঁকে রাখি, এইটা হলো 3d। এবার যখন সালফার দুটো অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন সৃষ্টি করবে, তখন এখানে দেখা যাচ্ছে যে দুটো অক্সিজেন পরমাণুর সঙ্গেই ডাবল বন্ড হয়ে আছে, তাই তো? তাহলে ডাবল বন্ড তৈরি করতে গেলে কি কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে দুটো সিগমা আছে এবং দুটো পাই আছে, দুটো সিগমা আছে, দুটো পাই আছে। দুটো সিগমা এবং দুটো পাই তৈরি করবার জন্য টোটাল 4টে আনপেয়ার্ড ইলেকট্রন লাগে, তাই না? পাই ইলেকট্রন, দুটো পাই বন্ড তৈরি করতে গেলে সালফারকে আলাদা আলাদাভাবে দুটো ইলেকট্রন দিতে হবে এবং অক্সিজেনও আলাদাভাবে দুটো ইলেকট্রন দেবে, তবে গিয়েই সেটা পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ডিং তৈরি হবে। সিগমা বন্ডও ঠিক তাই। তো এখানে দুটো সিগমা দুটো পাই তৈরি করবার জন্য 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই জন্য আমরা পি অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে ট্রান্সফার করে দিলাম ডি অরবিটালে। তাহলে এখন কনফিগারেশনটা কি হচ্ছে, এইরকম 3s 3p 3d এর কনফিগারেশন এখন এইরকম হলো। এবার এই আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে অক্সিজেন একটা সিগমা বন্ড করলো, এই আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে অক্সিজেন, এইটা মনে করো O1 আর এটা O2, O1 O2, সিগমা বন্ড দুটো তৈরি হয়ে গেল।
এবার এইটার সঙ্গে O1 পাই বন্ড তৈরি করলো, আর এইটার সঙ্গে O2 পাই বন্ড তৈরি করলো। তাহলে হয়ে গেল দুটো সিগমা দুটো পাই। এইবারে দেখো এই যে এখানে দুটো পাই বন্ড আমরা বলছি, তাহলে একটা পাই বন্ড কিরকম? একটা পাই বন্ড হচ্ছে পি পাই, কারণ সালফারের পি পাই কি করে? সালফারের 3p আর অক্সিজেনের 2p। আর আরেকটা পাই বন্ড সেটা কিরকম হচ্ছে ডি পাই। এই যে ডি অরবিটালের সঙ্গে অক্সিজেনের পি অরবিটাল, ডি পাই হচ্ছে সালফারের 3d আর পি পাই হচ্ছে অক্সিজেনের 2p। তো এই দুই রকম পাই বন্ড এখানে কিন্তু আমরা অবজার্ভ করব। তাহলে বন্ডিং এর ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে। তো এইখানে সংকর আয়নটা কি হবে? সংকর আয়নটা হচ্ছে, দেখো দুটো পি অরবিটাল ব্যবহার করছে, আর এখানে এস অরবিটালটা যেটা লোন পেয়ার নিয়ে বসে আছে। সিগমা বন্ড আর লোন পেয়ার এই সমস্ত নিয়েই তো আমরা হাইব্রিডাইজেশনটাকে বলি। তো এইখানে হাইব্রিডাইজেশনের জন্য তাহলে এই তিনটে অরবিটাল ব্যবহৃত হচ্ছে বলেই এর হাইব্রিড স্টেট হচ্ছে sp2। এর হাইব্রিড স্টেট হচ্ছে sp2। সেই কারণে আমরা প্রথমেই লিখেছিলাম এটা sp2 সংকরায়িত। এবার sp2 সংকরায়িত হলে তার এক্সপেক্টেড বন্ড অ্যাঙ্গেল কত? Expected bond angle according to VSEPR theory, we know that the expected bond angle should be 120 degree, but এইখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয় না, তার থেকে কমে যায়। কারণ এখানে কি আছে? এখানে দেখতে পাচ্ছ লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে। SO2 has a bond angle less than 120 degree because of LP-BP repulsion. LP-BP repulsion, ঠিক আছে। তো রিপালশনের কারণে এই দুটো বন্ড কাছাকাছি চলে আসে, খুব একটা বেশি ডিক্রিজ করে না। বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা ওই অ্যাপ্রক্সিমেটলি 119 ডিগ্রির মতো বা 119.5 ডিগ্রির মতো। এই রকম বন্ড অ্যাঙ্গেলটা আমরা পেয়ে থাকি SO2 এর ক্ষেত্রে। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে যে এই সালফার ডাই অক্সাইড মলিকিউলটা পোলার কিভাবে হচ্ছে সেটা দেখি। দেখো এখানে সালফারের তুলনায় অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই তো? কাই অক্সিজেন ইজ গ্রেটার দেন কাই সালফার। কাই সাইনটা দিয়ে আমরা তড়িৎ ঋণাত্মকতা প্রকাশ করি। যদি তাই হয় তাহলে এই বন্ধনের যে ভ্রামকটা, দুটো যে সালফার অক্সিজেন ডাবল বন্ড আছে সেই বন্ধনের ভ্রামকটা অক্সিজেনের দিকে। এবার এই যে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ এইগুলো তো ভেক্টর রাশি, এই দুটো ভেক্টরের একটা লব্ধি ভেক্টর থাকবে, সেই লব্ধি ভেক্টরটা নিচের দিকেই কাজ করবে, কারণ এই বন্ধনের যে ভেক্টরগুলো, লব্ধি যে মানে ভেক্টর বলতে এই মোমেন্ট ভেক্টরগুলো, সেইগুলো অক্সিজেনের দিকে যাচ্ছে। তো সেই কারণে এই দুটোর যে লব্ধি সেটা সালফার থেকে বিপরীতে যাচ্ছে, মানে নিচের দিকে অক্সিজেনের দিকে। আর সালফারের যে নিজস্ব লোন পেয়ার তার জন্য ভ্রামকটা ওপর দিকেই থাকবে, যেটা সালফারের নিজস্ব ইলেকট্রন জোড়। কিন্তু বন্ধন জোড়ের ভ্রামক লোন পেয়ারের ভ্রামক অপেক্ষা বেশি হয়। বন্ধন জোড়ের ভ্রামকের মান লোন পেয়ার জনিত ভ্রামকের মানের থেকে বেশি হয়। সেই কারণে এই দুটো ভেক্টর পরস্পরের বিপরীত দেখতে লাগলেও তারা পরস্পরকে ক্যান্সেল করতে পারে না।
তোমরা ছবিটা দেখে মনে করতেই পারো যে এই দুটো মানে এই দুটো বন্ধনের লব্ধি ভেক্টর আর লোন পেয়ারের জন্য যে ভেক্টর, সেই দুটো তো পরস্পরের বিপরীতমুখী, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল করে দিল। কিন্তু যেহেতু এখানে এইটার মান এই বন্ধন ভেক্টরের মানের থেকে কম হয়, তাই জন্য পুরোপুরি প্রশমিত হয় না, তার একটা সামান্য ডাইপোল মোমেন্ট ভ্যালু থাকে। সামান্য ডাইপোল মোমেন্ট থাকার কারণে আমরা এখানে লিখতে পারি মিউ SO2 ইজ নট ইকুয়ালস টু 0। মিউ SO2 ইজ নট ইকুয়ালস টু 0। মিউ মানে ডাইপোল মোমেন্ট অফ SO2, তার মানে তার ডাইপোল মোমেন্টের একটা কিছু মান আছে, এবং যে মলিকিউলের ডাইপোল মোমেন্টের ভ্যালু থাকবে সেই মলিকিউলটাকে আমরা পোলার বলে থাকি বা ধ্রুবীয় বলে থাকি। তো এই ঘটনার জন্যই এখানে প্রমাণিত হয়ে গেল যে সালফার ডাই অক্সাইড একটা পোলার মলিকিউল। কেন? has a dipole moment value। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট ভ্যালু, এটার একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট আছে, সেই কারণেই এই SO2টা হচ্ছে পোলার। নেক্সট দেখো SO3। এবারে দেখি আমরা মূলত SO2 আর SO3টাকে একটু ডিটেলসে আলোচনা করব। বাকি সেলেনিয়ামের অক্সাইড আর টেলোরিয়ামের অক্সাইড অতটাও ডিটেলসে আমাদের দরকার নেই। SO3-র গঠন আমি প্রথমে লিখে নিই। আমরা সব VSEPR তত্ত্বের বিচারেই কিন্তু গঠনগুলো লিখছি। তো সালফার ট্রাই অক্সাইডে এইটাও sp2 হাইব্রিড, এটাও sp2 হাইব্রিড, এবং বন্ড অ্যাঙ্গেল এখানে কিন্তু পারফেক্ট 120 ডিগ্রি, কারণ এখানে কোনো লোন পেয়ার রিপালশন কিছু নেই। তো এটা পারফেক্ট 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল শো করবে। এইটা একটা নন পোলার মলিকিউল, কেন নন পোলার সেটা আমি এখনই বলে দিচ্ছি, তোমরা গঠনটা দেখেই আশা করি বুঝতে পারছো। দেখো এইখানে অক্সিজেনের বন্ধন ভ্রামক কিরকম ওরিয়েন্টেশনে বা কিরকম অবস্থানে আছে সেটা খেয়াল করো। দেখো এই যে দুটো অক্সিজেনের বন্ধন ভ্রামক, তাদের লব্ধিটা এই নিচের দিকে কাজ করবে, এবং এই লব্ধির মানটা এই ভেক্টরের মানের সাথে সমান, কারণ এখানে তো দুটো অক্সিজেন ভেক্টরের এইটাই তো লব্ধি। তো এই লব্ধির মানটা এই বন্ধনের ভ্রামকের সাথে সমান। তো সেই কারণে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পরকে প্রশমিত করে দেয়। তো সেই কারণে মিউ কি হয়ে যায়, মিউ SO3 ইকুয়ালস টু 0। জিরো ডাইপোল মোমেন্ট, সেই কারণেই নন পোলার মলিকিউল। যার ডাইপোল মোমেন্ট থাকবে না সেটা নন পোলার, তো সেই কারণে SO3 একটা নন পোলার মলিকিউল। আচ্ছা, sp3 হাইব্রিড বলে এর গঠনটা কিরকম, প্ল্যানার ট্রাইগোনাল, যেটা সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রেও, কিন্তু ওখানে আমি মিস করে গেছি, আমি লিখিনি, সেইটা তোমরা অবশ্যই ওখানে মেনশন করে নেবে। প্ল্যানার ট্রায়াঙ্গেল বা প্ল্যানার ট্রাইগোনাল যাই বলো একই ব্যাপার। এটা হলো স্ট্রাকচার। এবার এই বন্ডিংটা দেখা যাক একটু, যে এখানে সালফারের সঙ্গে অক্সিজেনের যে 3খানা সিগমা বন্ড এবং 3খানা পাই বন্ড আছে, 3খানা পাই বন্ডের মধ্যে কোনগুলো পি পাই আর কোনগুলো ডি পাই সেইগুলো দেখা যাক।
আমি আবার ওই রকম ডায়াগ্রামটা আঁকছি। ভ্যালেন্স অরবিটালের ডায়াগ্রাম সালফারের ক্ষেত্রে। যেহেতু এখানে 3টে সিগমা বন্ড করতে হচ্ছে, 3টে সিগমা আছে, 3টে পাই আছে SO3 এর ক্ষেত্রে, তাই না? 3টে সিগমা এবং 3টে পাই। তো সেই জন্য আমাদের এখানে 3টে সিগমা বন্ড করতে গেলে 3টে পাই বন্ড, মানে 3টে আনপেয়ার ইলেকট্রন দরকার। আবার 3টে পাই বন্ড করতে গেলেও 3টে আনপেয়ার ইলেকট্রন দরকার, অর্থাৎ মোট 6টা আনপেয়ার ইলেকট্রন দরকার। তাহলে এইটা যদি আনপেয়ার্ড হয় আমরা 4টে পাবো, এইটা আনপেয়ার্ড হলে টোটাল 6টা পাবো একসাথে। তাহলে এখন গঠন কিরকম হলো? এই রকম। এবারে খুব সিম্পল, এই 3টে নিয়েই সিগমা বন্ড হচ্ছে। এগুলো সব সিগমা। এই 3টে নিয়ে যতগুলো ইলেকট্রন নিয়ে সিগমা বন্ড হয় সেটাই হচ্ছে হাইব্রিড স্টেট। যতগুলো অরবিটাল ইউজ করে সিগমা বন্ড হয় ততগুলো হাইব্রিড অরবিটালকে লিখলে সেটা হচ্ছে এই সালফারের হাইব্রিড স্টেট। আর বাকি এগুলো যারা রয়েছে সেগুলো সব পাই বন্ড হবে, রাইট? নাম দিয়ে দাও O1 O2 O3, O1 O2 O3, O1 O2 O3। তাহলে এইখানটাতে সিগমা বন্ডের তো কোনো সমস্যা নেই, সেটা আমরা বাদ দিলাম। 3টে পাই বন্ডের মধ্যে একটা হচ্ছে পি পাই আর দুটো হচ্ছে ডি পাই পি পাই। একটা হচ্ছে পি পাই আর দুটো হচ্ছে ডি পাই পি পাই, তাই তো? এখানে 1 আর 2 মানে 1 নম্বর 2 নম্বর আমি সিরিয়াল নাম্বার লিখিনি, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি যতগুলো ডাবল বন্ড আছে তার মধ্যে একটা ডাবল বন্ড পি পাই এবং বাকি দুটো ডাবল বন্ড ডি পাই পি পাই। তো SO2 আর SO3 এর আমরা এই স্ট্রাকচার বন্ডিং বিষয়টা দেখলাম। এখন এর পরের পয়েন্ট আলোচনা করবার আগে এখানে একটা প্রশ্ন উঠতে পারে, SO2 আর SO3 তে পি পাই ডি পাই যে বন্ডগুলো দেখলাম, তাহলে এই প্রত্যেকটা বন্ডের ডিসটেন্স কি আলাদা দেখা গেছে? কারণ খুব স্বাভাবিক যে পি পাই দুটো যখন সেম অরবিটাল হবে, সালফারের পি অরবিটাল এবং অক্সিজেনের পি অরবিটাল যখন কম্বাইন করবে, তাদের পাই বন্ডিংয়ে যে ডিস্টেন্সটা হবে পাই বন্ডের, ডি এর সঙ্গে পি অরবিটাল যখন পাই বন্ডিং করবে তখন তার ডিস্টেন্সটা অবশ্যই আলাদা হওয়া উচিত। তো সেটা কি আলাদা পাওয়া গেছে না কি ঘটেছে সেটা এবার দেখা যাক। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে SO2 হোক বা SO3 হোক, SO2 হোক বা SO3 হোক, তারা সবসময় একটা এরকম রেজোনেন্স গঠন নিয়ে থাকে। এটা হচ্ছে রেজোনেন্স or ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এইরকম গঠন নিয়ে থাকে। কিন্তু আমরা লিখি এইভাবেই, সেটা আমাদের রিয়াকশন করার সুবিধার্থে বা অন্য কোনো গঠন বোঝানোর সুবিধার্থে আমরা লিখি ঠিকই, কিন্তু তারা এইরকম ফরমেশনে থাকে। তাহলে আমি যে নাম করেছিলাম যে O1 O2 O3
এরকম যে নাম করেছিলাম, তো দেখেছিলাম যে O1টা হয়তো পি পাই করছে। তো O1 যে পি পাই করে বসে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই বা তার কোনো সিওরিটি নেই। পি পাই O3ও করতে পারে, পি পাই O2ও করতে পারে। এখানেও ঠিক সেম রিজন, অর্থাৎ সালফারের সঙ্গে যে অক্সিজেন পরমাণুগুলো যুক্ত আছে তাদের যে কোনো একটা অক্সিজেন পরমাণু পি পাই করতে পারে, ডি পাই করতে পারে। সেই কারণেই এই বন্ধনগুলো প্রত্যেকটার ক্যারেক্টার কিন্তু সেম, প্রত্যেকটার ক্যারেক্টার সেম। অর্থাৎ আমরা প্রত্যেকটার মধ্যেই পি পাই ক্যারেক্টারও পাবো, আবার ডি পাই ক্যারেক্টারও পাবো। তাই জন্য সালফারের সঙ্গে এই দুটো যৌগতেই সালফার অক্সিজেন বন্ড যেটা রয়েছে, সালফার অক্সিজেন ডাবল বন্ড, অল বন্ড লেংথস আর ইকুয়াল। এইটা খেয়াল রাখবে, এইটা একটা মেন পয়েন্ট। দুটো যৌগই ক্যানোনিক্যাল স্ট্রাকচারে থাকে বলে তাদের সমস্ত বন্ড লেংথ আর ইকুয়াল। সালফার ট্রাইঅক্সাইড সাধারণ অবস্থায় গ্যাসীয়, কিন্তু যখন সলিডিফাই করা হয় বা কঠিন অবস্থায় নিয়ে আসা হয় তখন এইটার গঠন আলাদা হয়ে যায়। মোনোমার ইন gas state, but when solidifies it can form two different structures. কি একটা হচ্ছে সাইক্লিক ট্রাইমার, আর একটা হচ্ছে লিনিয়ারে অসংখ্য SO3 মলিকিউল জুড়ে থাকতে পারে। সাইক্লিকের গঠনটা হচ্ছে এইটা হচ্ছে সাইক্লিক ট্রাইমার। এখানে SO3 ইউনিটগুলো কিরকম, মানে কিরকম জানো তো? এই দেখো, ধরো এই মলিকিউল অক্সিজেন একটা বন্ড ছেড়ে দিয়ে একে ধরলো, এ আবার তার পরের জনকে ধরলো, সে আবার তার পরের জনকে ধরলো, এইভাবে করে করে SO3টা ট্রাইমার তৈরি করে ফেললো। এই দেখো, এইটা একটা SO3, এই একটা SO3 এবং এই একটা SO3, তিনটে আছে বলে ট্রাইমার। আর লিনিয়ার হলে কিরকম হবে? এরকম ভাবে যাচ্ছে। এইভাবে যাচ্ছে। SO3 দেখো সবকটা এরকম SO3। তো এইটা যখন সলিডিফাই হয় তখন এই দুটো ফরমেশন SO3 এর ক্ষেত্রে পাওয়া যায়। এবারে আমরা সেলেনিয়ামের অক্সাইড আর টেলুরিয়ামের অক্সাইড সম্পর্কে দুটো ছোট কথা জেনে নিই, তাহলে অক্সাইডের স্ট্রাকচার আর অক্সাইডের ধরন সম্পর্কে আমরা আইডিয়া, মোটামুটি একটা গ্রস আইডিয়া পেয়ে যাব। সেলেনিয়ামের অক্সাইড এবং টেলুরিয়ামের অক্সাইড দুজনই সাধারণ অবস্থায় কিন্তু কঠিন, আর টেলুরিয়ামের অক্সাইড কিন্তু আয়নীয় চরিত্রের। ACO2 সলিড।
গঠনটা এইরকম, ACO2 সলিড যদি বলো, ঠিক আছে। তো কিভাবে ACO2 দেখাচ্ছি, এই ACO2, এই ACO2 এইদিকে আছে, এইদিকে এরকম আছে, এরকম আলাদা আলাদাভাবে আমরা যদি ভাবি তাহলে দেখো প্রত্যেকটাতে ACO2 ইউনিটটা এইভাবে আমরা বলতে পারি। তো সলিড অবস্থায় তারা কিন্তু এরকম একটা পলিমেরিক ফর্মে থাকে, সলিড ইন পলিমারিক ফর্ম। সলিড ইন পলিমারিক ফর্ম। আর যদি গ্যাস ফেজ বলো, ইন গ্যাস ফেজ it becomes monomer, it becomes monomer, ওকে। মনোমার মানে নর্মালি ACO2 যে আমরা স্ট্রাকচার যদি বলি তাহলে সেটা SO2 এর মতোই, মানে সালফার ডাই অক্সাইডের মতোই। আচ্ছা, আরেকটা কথা বলি, সালফারের যে অক্সাইডগুলো আছে অর্থাৎ সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড, তাদেরকে যদি আমরা জলে দ্রবীভূত করে দিই অর্থাৎ জলীয় দ্রবণে যোগ করি তাহলে দুটো অক্সাইডই অ্যাসিড উৎপন্ন করে। কারণ সালফার একটা নন মেটাল, আর নন মেটালিক অক্সাইড তারা মূলত সমযোজী চরিত্র বেশি দেখায়, তাই না? যারা নন মেটাল বা নন মেটালিক ক্যারেক্টার যাদের বেশি, তাদের অক্সাইডগুলোর আম্লিক চরিত্র বেশি হয়। তো সেই কারণে তাদেরকে জলে দ্রবীভূত করলে তারা তীব্র অ্যাসিড উৎপন্ন করে। সালফার ডাই অক্সাইড যদি জলে যোগ করি তাহলে সেখানে কি হবে? সালফার ডাই অক্সাইড জলে যোগ করলে H2SO3 হবে, এবং সালফার ট্রাই অক্সাইড যদি জলে যোগ করা হয় তাহলে H2SO4 হবে, তীব্র অ্যাসিড। ঠিক একইভাবেই যদি তোমরা সেলেনিয়াম অক্সাইডকে দেখো, সেলেনিয়াম অক্সাইডকে জলে দ্রবীভূত করা হলে সেইখানেও কিন্তু সেলেনিয়াস অ্যাসিড তৈরি হবে, সেলেনিয়াস অ্যাসিড। সেলেনিয়াস অ্যাসিড যেমন SO2 সাথে H2O যোগ করলে সালফিউরাস অ্যাসিড, তেমনি এখানে সেলেনিয়াস অ্যাসিড। আর যদি আমরা এখানে ACO3 এর কথা বলি, ACO3টাও সলিড অবস্থায় পলিমারিক ফর্মে থাকে, কিন্তু তার এরকম গঠন থাকে না, তার অন্য রকম একটা গঠন আমরা এখানে দেখব, সাইক্লিক গঠন দেখব। সাইক্লিক গঠন দেখব। সাইক্লিক গঠনে না, তিনটে হলো, একটু ভুল করছি আই থিঙ্ক। এটা হচ্ছে ACO3 এর গঠন। জাস্ট এই স্ট্রাকচারগুলো একটু জেনে রাখো, তোমাদের কাজে দেবে। এটা হচ্ছে AC4O 2 3 4, AC4O12। পলিমেরিক ফর্ম, সলিড। আর এই সেলেনিয়াম ট্রাই অক্সাইডকে যদি জলে ডিজলভ করা হয় তাহলে সেলেনিক অ্যাসিড তৈরি হবে, H2O প্লাস ACO3 দিলে H2
ACO4 সেলেনিক অ্যাসিড। ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট, টেলুরিয়ামের যে অক্সাইডগুলো রয়েছে এরা সলিড আয়নিক আর এইগুলো বেসিক্যালি অ্যামফোটেরিক নেচার। কারণ আমরা জানি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ক্ষারীয় চরিত্র বাড়ে, তো সালফারের অক্সাইডগুলো আম্লিক চরিত্র, সেলেনিয়ামের অক্সাইডগুলো কিছুটা আম্লিক চরিত্র দেখাচ্ছে, তবে সালফারের তুলনায় কম। এবং সেলেনিয়াম থেকে যখন আমরা টেলুরিয়ামের অক্সাইডগুলো দেখছি তখন কি হচ্ছে, আম্লিক চরিত্র কমছে এবং ক্ষারীয় চরিত্র ধীরে ধীরে বাড়ছে। সেই কারণে এইটা উভধর্মী চরিত্র দেখায় টেলুরিয়ামের যে অক্সাইডগুলো আছে, যারা ক্ষারের সাথেও লবণ তৈরি করতে পারে, মানে সল্ট তৈরি করতে পারে, বেসের সাথে ঠিক অ্যাসিডের সাথেও সল্ট তৈরি করতে পারে। সেই কারণে অ্যামফোটেরিক নেচার বলা হলো। ওকে, নেক্সট এবার আমরা সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের একটু তুলনামূলক কিছু আলোচনা দেখব। এক নম্বর, কোভ্যালেন্ট ক্যারেক্টার। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। কোভ্যালেন্ট ক্যারেক্টার SO3 is greater than SO2। এবার তোমরা বলবে কেন? সমযোজী চরিত্র আমরা কিসের ভিত্তিতে ব্যাখ্যা করি? এরা তো দুজনই তো মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তার মধ্যেও আবার সমযোজী চরিত্র বেশি কম, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো কেন্দ্রীয় পরমাণুর উপরে ধনাত্মক আধান কতটা আছে, চার্জ ডেনসিটি কতটা আছে তার ভিত্তিতে। দেখো, যদি আমরা সালফারের ওপরে SO3-তে সালফারের ওপরে আধান দেখি তাহলে এটা হচ্ছে +6, সেখানে SO2-তে সালফারের ওপর আধান হচ্ছে +4। খুব স্বাভাবিকভাবেই এখানে সালফারের ওপর আধান ঘনত্ব +6 হওয়ার কারণে কি হবে, সালফারের পোলারাইজ করার ধর্ম বেশি, তাই তো? আধান ঘনত্ব, যদি কোনো সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণুর উপরে আধান ঘনত্ব বেশি হয় তার সমযোজ্যতা বেশি হবে। সেই কারণেই এটাই কি হচ্ছে, চার্জ ডেনসিটি হাই, আর এটা চার্জ ডেনসিটি লো। তাই তো? তো সেই কারণে এইটা কি হচ্ছে, এর কোভ্যালেন্সি হায়ার আর এটা কোভ্যালেন্সি লোয়ার। এবারে দেখো, এই যে আমি বিষয়টা বললাম, এই বিষয়টার সাথে সাথে আরো কয়েকটা বিষয় কিন্তু এখানে বলে দেওয়া যায়। 2 নম্বর হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যাসিডিক ক্যারেক্টার সমযোজী যৌগের যে অক্সাইডগুলো আছে সেই সমযোজী অক্সাইডগুলোর ক্ষেত্রে আম্লিক চরিত্র আমরা কিসের ভিত্তিতে ব্যাখ্যা করতে পারি? সেটাই বলা হচ্ছে কি, যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে, যেইটার উপর বিশেষ করে অক্সাইডে যেখানে কেন্দ্রীয় পরমাণুর আধান ঘনত্ব বেশি, সে জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে নিতে পারে, আর যার উপর আধান ঘনত্ব কম সে জলের সঙ্গে কম তীব্রতার সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করতে পারে। দেখো, এইখানে আমরা যদি H2O যোগ করি তাহলে আমরা পাচ্ছি H2SO4,
আর এইখানে জল যোগ করলে আমরা পাচ্ছি H2SO3। এবারে তোমরা খুব ভালো মতোই জানো যে H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, H2SO4 একটা স্ট্রং অ্যাসিড, আর সেটা কোথা থেকে এসছে? SO3 এর সঙ্গে জলের বিক্রিয়ার মাধ্যমে H2SO4 এসছে। সেই কারণে আমরা আম্লিক চরিত্র যদি বলি তাহলে আম্লিক চরিত্রের ক্ষেত্রেও কিন্তু সালফার ডাই অক্সাইডের থেকে সালফার ট্রাই অক্সাইড এগিয়ে আছে। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট যদি বলা হয় তাহলে সেইটা হলো লুইস অ্যাসিডিটি। লুইস অ্যাসিডিটি কিসের মাধ্যমে আমরা দেখব? এই সালফার কেন্দ্রতে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দেখব। ইলেকট্রন ডেন্সিটি, সালফার সেন্টারে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দেখব, কারণ সালফারের ভ্যাকেন্ট 3d অরবিটাল রয়েছে। ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, এইটার ক্ষেত্রেও আছে, এই সালফারের ক্ষেত্রে ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তাহলে দুটোর ক্ষেত্রেই তো সেম রিজন আছে, ইলেকট্রন ডেন্সিটিও নিতে পারবে, ভ্যাকেন্ট অরবিটালও আছে, সবই তো দুটো পয়েন্টই তো সেম। তাহলে পার্থক্য কিসের ভিত্তিতে হলো? পার্থক্য হচ্ছে আবার দেখো এই যে চার্জ ডেন্সিটির ভিত্তিতে। এখানে +6 চার্জ, এখানে +4 চার্জ। তাহলে +6 চার্জ যার আছে সে তো ইলেকট্রন ডেন্সিটিকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করবে এবং তার সঙ্গেই সহজে বন্ধন সৃষ্টি করে নিতে পারবে। সেই কারণে লুইস অ্যাসিডিটির বিচারেও কিন্তু সালফার ট্রাই অক্সাইডটাই অনেকটাই এগিয়ে সালফার ডাই অক্সাইডের থেকে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে লুইস বেসিসিটি। এখানে কিন্তু একটা তুলনামূলক আলোচনা হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করবে। আমি একটাই চার্টে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু মেনশন করে দিলাম। লুইস বেসিসিটি কি? কোনো নমুনা তার নিজের ইলেকট্রন জোড় অন্য কাউকে ডোনেট করে দিচ্ছে, সেই রকম নমুনাকে আমরা লুইস বেস বলে থাকি। তো SO3 আর SO2 এর যদি গঠনটা দেখো তাহলে দেখো সালফারে এইখানে SO2-তে, আচ্ছা সরি আমি না SO3 এর তলায় SO2 লিখে পড়িয়ে যাচ্ছি আর SO2 এর তলায় SO3 লিখে পড়িয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, বিষয়টা তোমরা বুঝতে পারলেই হলো। তো SO2 এর লোন পেয়ার আছে এবং SO3 এর কোনো লোন পেয়ার এখানে নেই বা অতিরিক্ত কোনো ইলেকট্রন ঘনত্ব নেই। তাই খুব স্বাভাবিক আমরা এখানে স্ট্রাকচার দেখেই বলতে পারি যে SO2 সহজে এই লোন পেয়ার জোড় দানের মাধ্যমে একটা ক্ষারকত্ব ধর্ম দেখাতে পারবে, লুইস ক্ষারকত্ব। তাই এইবার কিন্তু SO2 SO3 এর থেকে এগিয়ে গেল। লুইস বেসিসিটি SO2 এর বেশি SO3 অপেক্ষা। নেক্সট পয়েন্ট, বিজারণ ধর্ম। রিডিউসিং ক্যারেক্টার বা বিজারণ ধর্ম। SO3 আর SO2, SO3 তে সালফার +6, SO4 এ সালফার, SO2 তে সালফার +4। এখন এই সালফার বিজারণ ধর্ম যদি বলতে হয়, বিজারণ ধর্ম মানে কি? এখানে এই সালফার পরমাণুগুলো তার জারণ অবস্থাকে আরো বাড়াবে, এখন যেখানে আছে সেখান থেকে আরো বাড়াবে। তো +4 যেখানে রয়েছে সেখান থেকে +6 এ যেতে পারে, কিন্তু +6 থেকে হায়ার
হায়ার অক্সিডেশন স্টেট কিন্তু যেতে পারবে না। অর্থাৎ এ কি করবে, এই ইলেকট্রন গ্রহণ করতে পারে, সালফার নিজে ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু ইলেকট্রন বর্জন করতে পারবে না। আর ইলেকট্রন যদি বর্জন না করতে পারে তাহলে সে রিডিউসিং ক্যারেক্টার দেখাবে না বা বিজারণ ধর্ম দেখাবে না। তাই SO3 এর নো রিডিউসিং ক্যারেক্টার, নো রিডিউসিং ক্যারেক্টার। তাহলে কি ক্যারেক্টার আছে? বাট ইট হ্যাজ oxidizing character. It has oxidizing character. অক্সিডাইজ অন্যকে করবে, অর্থাৎ অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, গ্রহণ করে +6 এর থেকে +4 +2 -2 এই সমস্ত জারণ স্তরে যেতে পারে। কিন্তু SO2 যেমন +6 এও যেতে পারছে তেমনি +4 +2 -2 তেও যেতে পারে। তাই সালফার ডাই অক্সাইডে রিডিউসিং ক্যারেক্টারও যেরকম রয়েছে তেমনি অক্সিডাইজিং ক্যারেক্টারও রয়েছে। এইখানে কিন্তু SO2 এর একটা বিশেষ চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে SO2 রিডিউসিং as well as oxidizing, তাহলে রিডিউসিং ক্যারেক্টার কার বেশি হলো? SO2 এর SO3 এর অপেক্ষা বেশি হলো, কারণ SO3 তো রিডিউসিং ক্যারেক্টারই নেই, তাই না? SO3 তো রিডিউসিং ক্যারেক্টারই নেই, তাই জন্য SO2 এর SO3 অপেক্ষা বেশি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, দুজনেরই তো জারণ ধর্ম রয়েছে, তাহলে তোমরা আমাকে বলবে যে অক্সিডাইজিং ক্যারেক্টার কার বেশি এবং কার কম। অক্সিডাইজিং ক্যারেক্টারে SO3 এবং SO2 এর মধ্যে তুলনা করলে কি হবে, এইটা তোমাদের প্রশ্ন আমি দিলাম, তোমরা আমাকে বলবে, কমেন্টে জানিও। নেক্সট আমরা সালফার ডাইঅক্সাইডের কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখে নেব। দেখে নিয়ে আজকের আমি টপিকটা কমপ্লিট করব। SO2 প্রিপারেশন যদি বলা হয়, প্রিপারেশন সালফারের সঙ্গে অক্সিজেন, সালফারকে যদি অক্সিজেনে দহন করা হয় তাহলে SO2 হবে, সিম্পল বিক্রিয়া। বা কপারকে যদি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করানো হয় তাহলে কপার সালফেট প্লাস SO2 প্লাস ওয়াটার এরকম তৈরি হবে। আমাদের এখানে রিঅ্যাকশনগুলোই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। যেমন আমি একটু আগেই বললাম সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম উভয়ই আছে, সেইটা এবার আমরা একটু দেখব। কারণ এইগুলোতে কি ঘটে বলে বা হোয়াট হ্যাপেন্স ওয়েন দিয়ে কোয়েশ্চেন্স দেয়, সালফার ডাইঅক্সাইডের যে জারণ এবং বিজারণ ধর্ম আছে। তো প্রথমে আমরা অক্সিডাইজিং পাওয়ারটা দেখি। অক্সিডাইজিং পাওয়ারের মধ্যে এরকম কি কি রিঅ্যাকশন আমরা বলতে পারি, ইম্পর্টেন্ট কয়েকটা রিঅ্যাকশন। যেমন দেখো H2S এর সঙ্গে সালফার ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করালে এখানে দেখো সালফারটা -2 থেকে 0-তে জারিত হয়েছে আর এইটা নিজে 0-তে বিজারিত হয়েছে। এখানে +4 ছিল, +4 থেকে নিজে 0-তে বিজারিত হয়েছে, এটা একটা জারণ ধর্ম। নেক্সট আর কি হতে পারে, ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলোই বলছি।
এইখানে দেখো টিন +2 স্টেটে ছিল আর এখানে +4 স্টেটে গেল। তাহলে এইটা টিনকে কি করলো, টিনকে অক্সিডেশন করালো, টিনকে জারিত করলো, আর সালফার নিজে মানে সালফার ডাই অক্সাইডের সালফার যেটা +4 ছিল সেটা নিজে 0-তে বিজারিত হলো। তো এইরকম কিছু অক্সিডাইজিং পাওয়ার আছে। আমরা এবার রিডিউসিং পাওয়ার কিছু দেখি। রিডিউসিং পাওয়ারের এক্সাম্পল, রিডিউসিং পাওয়ার এখানে মনে করো K2Cr2O7 প্লাস SO2 প্লাস H2SO4 দিলে Cr2SO4 হোল 3 প্লাস K2SO4 plus H2O ক্রোমিয়াম +6 থেকে +3-তে বিজারিত হয়েছে, আর সালফার এখান থেকে +4 থেকে +6-এ জারিত হয়েছে। আরো আছে আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখছি না, শুধু কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো আয়রন +3 স্টেট থেকে +2 স্টেটে বিজারিত হয়ে গেছে, আর সালফার +4 থেকে +6-এ চলে গেছে। তাহলে এটাও একটা বিজারণ ধর্ম বলা যেতে পারে সালফারের। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট রিয়াকশনগুলোই তোমাদেরকে এখানে আমি বলে দিচ্ছি। এখানটায় যেমন আছে KiO3-র সাথে সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ দিলে এখান থেকে KHSO4 হয়, I2 হয়, আর H2SO4 হয়। তো তুমি সালফারকে যেটাতেই ভাবো, দেখো যেটাতেই ভাবো সেইখানে সালফারটা জারিতই হচ্ছে, আর আয়োডিনটা এখানে আয়োডেট এখানে +7 থাকে, +7 থেকে না সরি +5 থেকে 0-তে বিজারিত হচ্ছে। তো এরকম কতগুলো জারণ বিজারণ ধর্ম আমরা দেখলাম। সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্মের কথা যেটা বলছি, কারণ বিজারণ ধর্মটাই আমরা বেশ কিছু ভালো রিয়াকশন এখানে দেখলাম। তো এই যে বিজারণ ধর্মটা দেখা গেছে, আমরা যে যে বিক্রিয়াগুলো করছি, দেখো আম্লিক মাধ্যম অনেক ক্ষেত্রে ইউজ করেছি, এই যে H2SO4 বা মিডিয়ামটা আম্লিক থাকছে, কিছু রিয়াকশন তৈরি হলে মিডিয়ামটা আম্লিক থাকছে, তাই তো? মানে সালফেট তৈরি হচ্ছে, তার সাথে H+ তৈরি হচ্ছে। সালফার জল দিলে সালফেট আর H+, সিম্পল ব্যাপার। কারণ আমরা সালফার ডাই অক্সাইডকে জলে দ্রবীভূত করে কি দেখছিলাম যে সেখান থেকে অ্যাসিড উৎপন্ন হচ্ছিল। অ্যাসিড উৎপন্ন হলে কি হবে, একটা এরকম সালফারের একটা কিছু মূলক থাকবে এবং তার সাথে H+ থাকবে। তো বিজারণ ধর্মটা আম্লিক মাধ্যমে একরকম দেখা গেছে। এবার সালফার ডাই অক্সাইডকে ক্ষারীয় মাধ্যমে নিয়েও কিছু বিজারণ ঘটানো হয়েছে, মানে বিজারণ ধর্ম দেখা হয়েছে। তো দেখা গেছে আম্লিক মাধ্যমের থেকে ক্ষারীয় মাধ্যমে বিজারণ প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে ঘটে। ঠিক আছে, দ্রুততার সাথে বিজারণ ধর্মটা ঘটে। তো কেন সেইটা আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্ন হিসাবে
তোমরা লিখতে পারো যে সালফার ডাইঅক্সাইডের বিজারণ ক্ষমতা আম্লিক মাধ্যম অপেক্ষা ক্ষারীয় মাধ্যমে বেশি হয় কেন? Reducing power of SO2 is more in alkaline medium rather than in acid medium. দুটো বিক্রিয়া লিখছি। In acid medium SO2 plus H2O থেকে SO4 2 minus plus H plus আচ্ছা এটা H2SO4 করে দিই। আর in alkali medium এটা হচ্ছে SO2 plus 2OH minus থেকে 4OH minus থেকে অর্থাৎ আমি এখানে দুটো চেঞ্জ তোমাদেরকে দেখালাম। এখানে দুটো চেঞ্জ তোমাদেরকে আমি দেখালাম, যেখানে সালফার ডাইঅক্সাইড আম্লিক মাধ্যমে কিভাবে বিজারণ ধর্মটা দেখায় সেইটা তোমাদেরকে দেখালাম। দেখো আম্লিক মাধ্যমে কি হচ্ছে, আম্লিক মাধ্যমে সালফার ডাইঅক্সাইড H2SO4 এ কনভার্ট হচ্ছে, কারণ এর আগে যেগুলো আম্লিক মাধ্যমে বিক্রিয়া দেখালাম আমি সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম, সেখানে দেখিয়েছি যে সালফার ডাইঅক্সাইড আছে, জল আছে, তাতে করে এটা H2SO4 উৎপন্ন করছে। তো সেইটাকে যদি আমরা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করি, আয়ন ইলেকট্রন মেথড তো তোমরা ক্লাস 11-এ শিখি। এই বিক্রিয়াটা যদি আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করা হয় তাহলে দেখবে যে অ্যাসিড মিডিয়ামে সালফার ডাইঅক্সাইড এইরকম একটা বিক্রিয়া দেখাচ্ছে এবং অ্যালকালি মিডিয়ামে সালফার ডাইঅক্সাইড এইরকম একটা বিক্রিয়া দেখাচ্ছে। আর দুটো বিক্রিয়াতেই দেখো সালফার ডাইঅক্সাইড থেকে দুটো ইলেকট্রন নির্গত হচ্ছে, সেই কারণেই বিজারণ ধর্ম দেখাচ্ছে আমরা বলছি। এবার আম্লিক মাধ্যমে কি হয়, আম্লিক মাধ্যমে H+ এর পরিমাণটা বেশি হতে থাকে, তাই না? সালফার ডাইঅক্সাইড আম্লিক মাধ্যমে বিজারণ ঘটাচ্ছে। এবারে আম্লিক মাধ্যমে তো সালফার ডাইঅক্সাইডের যে সমীকরণটা তোমরা দেখছো সেই সমীকরণে ডান দিকে H+ আছে এবং আম্লিক মাধ্যম প্রয়োগ করলে সেখানে H+ এর পরিমাণ যদি বাড়ে তাহলে এই যে সাম্যটা রয়েছে বা ইকুইলিব্রিয়ামটা রয়েছে, ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্বড হবে তো, কারণ H+ এর ঘনত্ব এই বিক্রিয়ার ফলে তো H+ উৎপন্ন হচ্ছে, প্লাস সেইখানে আরো দ্রবণে আরো আম্লিক মানে দ্রবণটা আম্লিক মাধ্যম, তো H+ এর পরিমাণটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে,
সাম্যটা আর ডান দিকে যাবে না, আর ডান দিকে যদি না যায় তাহলে ইলেকট্রন ত্যাগ করবে না। খুব সহজভাবে যদি বলি যে H প্লাসের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে কি হবে, সাম্যটা বাঁ দিকে সরতে থাকবে, কারণ H প্লাসের পরিমাণটা তো কমাতে হবে বা ব্যালেন্স করতে হবে। তো সাম্যটা যদি বাঁ দিকে সরে যায় তাহলে সালফার ডাই অক্সাইডের বিজারণ ক্ষমতা কি দেখবো আমরা, কমতে থাকছে বা কম হচ্ছে বিজারণ ক্ষমতা। কিন্তু ক্ষারীয় মাধ্যমে সেরকম কোনো সমস্যা নেই। ক্ষারীয় মাধ্যমে তো এখানে কি আছে, এইখানটায় বাঁ দিকে OH মাইনাস আয়ন আছে। তো OH মাইনাস আয়নের গাঢ়ত্ব যদি বেশি হয় সেটা কমানোর জন্য কি হবে, বিক্রিয়ার সাম্যটা ডান দিকে সরতে থাকবে। ডান দিকে সরলে তখন কি হবে, সালফার ডাই অক্সাইডের বিজারণ ধর্মটা আরো প্রমিনেন্টলি আমরা দেখতে পাবো। সেই কারণেই বলা হয়েছে কি, রিডিউসিং পাওয়ারটা অ্যালকালাইন মিডিয়ামে বেশি হয় আম্লিক মাধ্যমের থেকে। ওকে, আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে যে সালফার ডাই অক্সাইড কিন্তু এর একটা ডিকালারাইজিং প্রপার্টি আছে, অর্থাৎ বিরঞ্জন ধর্ম আছে। মানে সালফার ডাই অক্সাইড বিভিন্ন জৈব বস্তুকে বিরঞ্জিত করে দিতে পারে, অর্থাৎ ডিকালারাইজ বা বিবর্ণ করে দিতে পারে, তারই বিজারণ ধর্মের প্রয়োগ, মানে বিজারণ ধর্মটাকে কাজে লাগিয়ে। এখানে আমরা কি লিখবো, যে ডিকালারাইজিং প্রপার্টি। সালফার ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে এখান থেকে মনে করো, মানে জলীয় বাষ্প, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ময়েশ্চার। এখান থেকে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই জায়মান হাইড্রোজেন জৈব বস্তুর সঙ্গে যুক্ত হয়ে তার কালারটাকে বিবর্ণ করে দেয়। এই জায়মান হাইড্রোজেন, মানে এই জায়মান হাইড্রোজেনটাই ওই জৈব বস্তুর বিরঞ্জনের জন্য দায়ী। বিরঞ্জিত হলো, এবার ওই বিরঞ্জিত বস্তুটা আবার যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে, ময়েশ্চার অ্যাবজর্ব করে নিলে কি হবে, সেটা আবার আবার কালারটা ফিরে পেয়ে যাবে। যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে তখন আবার কালারটা ফিরে পেয়ে যাবে ওই বিরঞ্জিত বস্তুগুলো। কিভাবে হচ্ছে, ওই অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে বা জৈব বস্তুর সঙ্গে এই নেসেন্ট হাইড্রোজেন যুক্ত হয়ে কিভাবে কালারটা চলে যাচ্ছে, ওগুলো আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। শুধু এই প্রপার্টিটুকু তোমরা জেনে রাখো যে কি হয়, কিভাবে বিরঞ্জনটা হয়। এটা ছাড়াও আমরা আরও একটা এরকম এক্সপেরিমেন্ট করেছি, এটা দেখার জন্য যে সত্যি সত্যি দ্রবণটাকে ডিকালারাইজ করতে পারছে কিনা। তো তার জন্য আমরা কি করেছিলাম, ব্রোমিন ওয়াটার যেটা রেড কালার, ব্রোমিন ওয়াটার, আর একটা হচ্ছে KMnO4। ব্রোমিন ওয়াটার হচ্ছে রেডিশ ব্রাউন, আর KMnO4 হচ্ছে পার্পেল। তো এই দুটোতেই আমরা সালফার ডাই অক্সাইড চালনা করেছি, KMnO4 দ্রবণ। দুটোতেই সালফার ডাই অক্সাইড চালনা করে দেখা গেছে দুটোই কালারলেস হয়ে গেছে, দুটোই কালারলেস হয়ে ব্রোমিন ওয়াটারে এখানে হয়ে গেছে Br মাইনাস, আর এখানে হয়ে গেছে Mn2+। তো সেই কারণে Br মাইনাসের তো কোনো কালার নেই, এবং Mn2+ও খুব ফেইন্ট কালার বা খুব হালকা রং, যেটা আমরা খুব এক খালি চোখে খুব একটা বুঝতে পারি না। তো তার কারণ হচ্ছে এই যে সালফার ডাই অক্সাইড জলীয় দ্রবণে এরকম হাইড্রোজেন যেটা উৎপন্ন করছে, সেই হাইড্রোজেনটাই এদেরকে
রিডিউস করে দিচ্ছে, রিডিউস করে দিয়ে এইভাবে তাদেরকে বিরঞ্জিত করে দিচ্ছে। তো সালফার ডাই অক্সাইডের যে বিরঞ্জন ধর্ম আছে সেটা যেমন আমরা এখানে বললাম যে জৈব বস্তুকে বিরঞ্জিত করে দিতে পারে, সেটার আমরা এরকম কিছু রঙিন দ্রবণ নিয়েও পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি সালফার ডাই অক্সাইডের বিরঞ্জন ধর্মটা রয়েছে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমরা ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখবে, যে পয়েন্টসগুলো বললাম সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখো, তোমাদের ভীষণভাবে হেল্প করবে এই পয়েন্টসগুলো। পরীক্ষার ক্ষেত্রে বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলো, ভীষণই হেল্প করবে আশা করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও চাইছো সেগুলোও আমাকে তোমরা প্লিজ একটু মেনশন করে দিও, যাতে আমি ইন ফিউচার সেইগুলোর ওপর ফোকাস করে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। আর যেটা বললাম যে এর পরের সেশনে আমরা আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা রাখবো। তাহলে আজকের এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, গুড বাই।